রিপাবলিক বাংলা, আমি বিশাখা শুরু করছি। এবার জমবে খেলা। খেলা তো জমে গিয়েছে, কিন্তু দুপক্ষ যেভাবে খেলছে তাতে করে খেলাটা তৃণমূলের পক্ষে একপেশে হয়ে যাচ্ছে। কেন বলছি? তার কারণ হচ্ছে আমরা প্রত্যেক দিন দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় এই জেলা থেকে সে জেলা, সে জেলা থেকে পরের জেলা, এরকম বিভিন্নভাবে রাজ্য সফর করছেন। গোটা রাজ্যে একের পর এক জেলা সফরে তিনি যাচ্ছেন, ভালো কথা। প্রচারে যাচ্ছেন, তাও ভালো কথা। কিন্তু সেই প্রচারে গিয়ে তিনি ভয় দেখাচ্ছেন। তিনি প্রত্যেক দিন এক একটা প্রচারে যাচ্ছেন আর মানুষকে সেখানে গিয়ে ভয় দেখাচ্ছেন। এই এসআইআর হয়ে গেল, বড্ড ভয়ের বিষয়। এসআইআর হয়ে গেল, তারপর আবার তিনি বলছেন এসআইআর করে নাম বাদ দিয়ে দিচ্ছে, আপনাদের তো দেশ ছাড়া করে দেবে, রাজ্য ছাড়া করে দেবে, ইত্যাদি 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 ভয় দেখাচ্ছেন। আর এই ভয়গুলো দেখাতে গিয়ে তিনি কখনো কখনো এমন কিছু ভয় দেখিয়ে ফেলছেন যেগুলো সত্যি ঠাট্টা তামাশার জায়গায় চলে যাচ্ছে। বলছেন মাছ মাংস খেতে দেবে না, যদি পরিবর্তন আসে, যদি বিজেপি আসে, তাহলে মাছ মাংস আপনাদের খেতে দেবেন না। কিন্তু এই মাছ মাংসর জন্য সত্যি কি আমরা যারা ভোটার, যারা এই বাংলাটাকে আরো উজ্জ্বলভাবে দেখতে চাই, তারা সত্যি এতটা ভাবছি? মাছ মাংস আমার আপনার বাঙালিদের প্রত্যেকের প্রিয় খাদ্য। কেউ ভেজ খায়, কেউ নন ভেজ খায়, তা নিয়ে আলাদা করে কারো কিছু বলার থাকে না। এটা নিয়ে বলার কোনো বিষয়ই নয়। ভোটে অন্তত এটা একটা ইস্যু হতে পারে না, সেটা আমি জানি, আপনি জানেন, আমরা সবাই জানি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি জানেন? এমন একটা জায়গায় গিয়ে বলবো, যে জায়গায় গিয়ে বলতে বলতে মানুষ ভাববে আরে আমি বাঙালি, আমার পাত থেকে মাছ উধাও হয়ে যাবে, এমন কিছু বলে বসবেন যাতে করে আমরা ভাবতে শুরু করব। এবং এই জায়গাটা এমন একটা জায়গায় চলে গিয়েছে, তিনি বোধহয় ভেবেছিলেন যে এইটা দিয়ে, এই মাছ মাংস দিয়ে খেলা জমিয়ে দেবেন, কিন্তু খেলাটা জোলো হয়ে গেল। সেই খেলাটা জোলো হয়ে গেল, না মানুষ ভয় পেল, না মানুষ বিভ্রান্ত হলো, মানুষ উল্টে তার মিথ্যাচার ধরে ফেললো। আর এই যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যেখানে দেখতে পাচ্ছি যে বিজেপির তরফ থেকে একের পর এক মেগা প্রচার হচ্ছে, বিজেপির যে এতগুলো বিজেপি শাসিত রাজ্য, সেখানকার মুখ্যমন্ত্রীরা দিনের পর দিন এই বাংলায় এসে তারা ভোট প্রচার করছেন, ভোটে বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার করছেন এবং বাংলার মানুষকে বোঝাচ্ছেন যে যদি ডাবল ইঞ্জিন সরকার আসে তাহলে বাংলার মানুষ কি পেতে পারেন, কি বাদ যেতে পারে সেটা বিষয় নয়, কারণ বিষয় সেগুলো থাকেই না। আর যেখানে হেমন্ত বিশ্ব শর্মা তিনি এসেছেন, অসমের মুখ্যমন্ত্রী, তিনি বলছেন যে গত 5 বছরে সব থেকে বড় বিষয় শুনবেন, গত 5 বছরে আমি সেখানে সরকার চালাচ্ছি, বিজেপি সেখানে সরকার চালাচ্ছে। সরকার চালাতে গিয়ে কি করেছে? 5 বছরে 2 লক্ষ মানুষের চাকরি হয়েছে। সব থেকে বড় বিষয় এটা। মাছ মাংস খেতে গেলে যে ক্রয় ক্ষমতা দরকার হয়, তার জন্য চাকরি লাগে, রোজগার লাগে, সেইটার ব্যবস্থা করেছেন হিমন্ত বিশ্ব শর্মা। কি বলেছেন একের পর এক আপনাদের শোনাবো, কিন্তু এই যে চাকরি সংক্রান্ত কি বলেছেন আগে শুনুন। मैं ममता दी को बोल सकता हूँ, ममता दी आप पास के लिए मांस खाएगा तो मैं 10 केजी खा के आपको दिखा सकता हूँ, ठीक है ना? तो इसीलिए ये मांस मांस का खेला आप लोग मत कीजिए, पुराना हो गया है ये सब खेला में, कोई दम नहीं है। नया मैं ममता दी को बोल सकता हूँ, ममता दी आप पास के लिए मांस खाएगा तो मैं 10 केजी खा के आपको दिखा सकता हूँ, ठीक है ना? तो इसीलिए ये मांस मांस का खेला आप लोग मत कीजिए, पुराना हो गया है ये सब खेला में, कोई दम नहीं है। नया बात बोलिए। लोगों का नौकरी, हम असम में 5 साल में 2 लाख लोगों को हमने नौकरी दिया। एक कोर्ट केस नहीं है, कुछ भी केस नहीं है, इसलिए हमने मेरिट का ऊपर नौकरी दिया। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলছেন তিনি কি করেছেন, এবং যে মাছ ভাতের বিষয়টা তিনিও বলছেন ঠাট্টা তামাশার জায়গায় আর নিয়ে যাবেন না, বাঙালির খাদ্যাভ্যাসকে আর ঠাট্টা তামাশার জায়গায় নিয়ে যাবেন না, যে এটা বন্ধ হয়ে যাবে ভোট দিলে বিজেপিকে। এইরকম একটা হাস্যকর কথা না বললেই না, এগুলো আর বলবেন না। বরং আসুন একসঙ্গে আপনারা ডাবল ইঞ্জিন সরকার তৈরি করুন, বরং একসঙ্গে বাংলার মানুষ আর অসমের মানুষ বসে বসে আমরা মাছ মাংস খাই, না হয় আমরা সেই উৎসবটা করি। এরপরে আমরা দেখব, যেখানে আমরা দেখতে পাচ্ছি আর এক বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ, সেখানকার যোগী আদিত্যনাথ, সেখানকার মুখ্যমন্ত্রী, তিনিও এলেন বাংলায় ভোট প্রচারে, একের পর এক জনসভা করলেন এবং সেখান থেকে একটার পর একটা প্রশ্ন করলেন, যার কোনো উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রশাসন, তার মন্ত্রী, তার নেতা, তার নেত্রী, তাদের কারো কাছে নেই। তিনি বলছেন যে এই রাজ্যে কি করা হয়েছে, এই রাজ্যে যে এত বড় বড় কথা বলা হয়, এত বড় বড় বুলি আউড়ে যাওয়া হয়, এই নীল সাদা রংটার বাইরে কি করা হয়েছে? এখানে হিন্দুদের জন্য তাদের কোনো উৎসব করতে গেলে, দুর্গাপুজো করতে গেলে এত অসুবিধা কেন হয়? কেন উৎসবের সময় কারফিউ জারি করতে হয়? কেন মুর্শিদাবাদে এই হিন্দুদের ওপর, হরগোবিন্দ দাসদের ওপর এভাবে অত্যাচার নেমে এলে কেন পুলিশ তাদের নিরাপত্তা দিতে পারে না?
কেন একটার পর একটা ঘটনা ঘটে যায় সেগুলোকে ধামা চাপা দেওয়ার জন্য প্রশাসন কাজ করে, কিন্তু তাদের নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করে না? কেন করে না? এবং তারপরে তিনি একটা প্রশ্ন করছেন, তিনি বলছেন বুলডোজার নেই, আপনাদের কাছে বুলডোজার না থাকলে উত্তরপ্রদেশে আসুন, বুলডোজার নিয়ে যান, অনুপ্রবেশ তাড়ান। কি বলছেন তিনি, যোগী আদিত্যনাথ, শুনুন। ममता दीदी को जय श्री राम से नफरत है, वे दुर्गा पूजा नहीं होने देती, हिंदू पर्व और त्योहारों में कर्फ्यू जैसा माहौल बना देती है। मुर्शिदाबाद में क्या कुछ नहीं हुआ, सरकार मौन थी। यहां पे दुर्गा पूजा और विसर्जन के आयोजन पर प्रतिबंध लग जाता है। याद करिए, कोलकाता हाई कोर्ट ने कहा था टीएमसी की सरकार को कि दुर्गा पूजा में भी सुरक्षा नहीं दे पा रहे हो, क्या तुम्हारे पास बुलडोजर नहीं है? यूपी से बुलडोजर मंगा लो। এই যে আমরা যোগী আদিত্যনাথকে দেখলাম, তিনি বলছেন যে আপনাদের কাছে বুলডোজার নেই, অনুপ্রবেশ তাড়াতে গেলে বুলডোজার যদি লাগে তাহলে আসুন উত্তরপ্রদেশ থেকে নিয়ে যান। শুধু তাই নয়, ডাবল ইঞ্জিন সরকার কোন কাজে লাগবে, বাংলা কেন ডাবল ইঞ্জিন সরকারের প্রতি আকর্ষিত হবে সে কথাও তিনি বলছেন। তিনি বলছেন কোনো মাফিয়া রাজ, কোনো গুন্ডা, কোনো সিন্ডিকেট রাজ এসব চলবে না, এসব চলবে না, অনেক হয়েছে, 15 বছর ধরে অনেক অপশাসন হয়েছে, আর দরকার নেই। এবার এগুলোকে কি করে শেষ করা যায়, কিভাবে এর থেকে বিহিত পাওয়া যায় তার একটা ব্যবস্থা করতে হবে। এবং সেই জায়গা থেকে তিনি বলছেন যে এই যে এতদিন ধরে এত কিছু হয়েছে, কোনো রকম কোনো বক্তব্য, কেউ যদি কোনো গুন্ডা ভয় দেখায়, কোনো নেতা যদি ভয় দেখায়, কোনো মাফিয়া যদি ভয় দেখায়, তাদেরকে ভয় পেতে হবে না। এর জন্য ব্যবস্থা করবে ডাবল ইঞ্জিন সরকার। সরকার মানুষকে নিরাপত্তা দেবে, ভোটাররা যারা গণতন্ত্রে বিশ্বাস রেখে ভোট দিয়ে ডাবল ইঞ্জিন সরকার আনবে তাদের নিরাপত্তা দেবে প্রশাসন। কি বলছেন যোগী, শুনুন। बीजेपी की डबल इंजन सरकार यूपी में आए, आज यूपी का नक्शा बदल गया है। आज यूपी में न कर्फ्यू है न दंगा है, आज यूपी में सब चंगा है। यूपी में कोई कर्फ्यू नहीं, कोई दंगा नहीं, और यूपी ऐसा राज्य है जहां सड़कों पर नमाज भी नहीं पढ़ी जाती है। প্রত্যেক দিন আমাদের রাজ্যের মানুষ দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন, বার্তাটা তাদের কাছে স্পষ্ট হচ্ছে, বিজেপি সরকার যদি আসে তাহলে তারা কি পাবেন, যা তারা এতদিন ধরে বঞ্চিত থেকেছেন যা থেকে। সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারী তিনি আজ কি বললেন, তিনি বলছেন তৃণমূলকে শূন্য করব, তৃণমূল আর থাকবে না। শুধু তৃণমূল নয়, তৃণমূলের এই যে এতদিনের সিন্ডিকেট রাজ, গুন্ডামি, গুন্ডাগিরি, এগুলো চলবে না। তার জন্য ভোট দরকার, ভোটাররা তা নিশ্চিত করবে যে তৃণমূল এ রাজ্যে থাকবে না। কি বললেন শুভেন্দু, শুনুন। এবারে মোদিজি নয় আর মাননীয়া শূন্য, একটা সিটও পাবে না। আমি আপনাকে বলে গেলাম, এখানকার এমপি আছেন, জেলার বড় নেতা আছেন, আমরা এবারে সব সিট জিতব। এবং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায়, একবার ভেবে দেখুন, তিনবারের মুখ্যমন্ত্রী, তিনবার সরকার চালাচ্ছেন, কিন্তু এবারে তার বডি ল্যাঙ্গুয়েজ একটু অন্যরকম লাগছে না? 2011 সালে তিনি বলেছিলেন যে কুল ঠান্ডা ঠান্ডা কুল জিতবে এবার তৃণমূল, হয়ে গেল। 16 সালে তারপর তিনি আরও অন্য কথা বলেছিলেন, 21 সালে বলেছিলেন খেলা হবে। এই কিছুদিন আগে প্রার্থী তালিকা যখন প্রকাশ করছেন তখন বলছেন যে খেলা খুব সহজ, খেলা জেতা তো খুব সহজ। কিন্তু এখন একেবারে ভোটের প্রাক্কালে তার অন্যরকম একটা কোথাও গিয়ে দেখা যাচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে। এবং তিনি আজকে যে কথা ইসলামপুরে বললেন তা তো সত্যি একেবারে অন্যরকম। তিনি বলছেন যদি ভোটের পরে তৃণমূল থাকে তাহলে আবার দেখা হবে। তার মানে কি মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গিয়েছেন যে তিনি হয়তো আর থাকবেন না, হয়তো তৃণমূল সরকারে আর থাকবে না, সেটাকে এবার অ্যাকসেপ্ট করে নিচ্ছেন হারটাকে ভোটের আগেই। কি বললেন মমতা, শুনুন না নিজের কানেই।
আবার দেখা হবে, ফির মিলেঙ্গে, রাহে গুলশন তো ফুল খিলেঙ্গে, আর জ ফুল খিলেঙ্গে, আর রাহা তৃণমূল তো ফির মিলেঙ্গে। আবার দেখা হবে, ফির মিলেঙ্গে, রাহে গুলশন তো ফুল খিলেঙ্গে, আর জ ফুল খিলেঙ্গে, আর রাহা তৃণমূল তো ফির আবার দেখা হবে, ফির মিলেঙ্গে, রাহে গুলশন তো ফুল খিলেঙ্গে, আর জ ফুল খিলেঙ্গে, আর রাহা তৃণমূল তো ফির মিলেঙ্গে। আবার দেখা হবে, ফির মিলেঙ্গে, রাহে গুলশন তো ফুল খিলেঙ্গে, আর জ ফুল খিলেঙ্গে, আর রাহা তৃণমূল তো ফির মিলেঙ্গে, রাহা তৃণমূল তো ফির মিলেঙ্গে। তিনি নিজেই জানেন না যে আদৌ থাকবে কিনা, তিনি আদৌ থাকবেন কিনা সেটা নিজেই তিনি জানেন না। এটা কি হতে পারে? যদি না তিনি এতদিন ধরে রাজনীতি করছেন, তিনি এতদিন ধরে তৃণমূল দলটাকে সামলাচ্ছেন, তিনি নিজেই বলেন তিনি নাকি জেলাটাকে নিজের হাতের তালুর মতো করে চেনেন, প্রত্যেকটা জেলাকে। তাহলে তিনি বলছেন যদি তৃণমূল থাকে তাহলে আবার দেখা হবে। তার মানে তিনি কোথাও গিয়ে সন্দিহান, তিনি বুঝে গিয়েছেন এবারের হাওয়াটা আর তার পালে নেই। সেটা খুব ভালো মতো বুঝে গিয়েই তিনি এবার বুঝে গিয়েছেন এবং সেখানে জনসমক্ষে তাকে বলতে হচ্ছে রাহা তৃণমূল তো ফির মিলেঙ্গে। তো এই যখন সুপ্রিমোর কথা হয়, তৃণমূলের সুপ্রিমো যখন নিজে কথা বলছেন, তখন তার দলের লোকজন কি করছে, দলের কর্মীরা কি করছে, তারা ভারের ভয় রীতিমতো হামলার পথকে বেছে নিচ্ছে। সেটা আজ বলে নয়, আপনি যদি বিগত কয়েকদিন ধরে দেখেন, ভোট যত কাছে এগিয়ে আসছে ততই কিন্তু তাদের এই আক্রমণাত্মক দাঁত নোখ সব বেরিয়ে আসা, এগুলো আরও সামনে চলে আসছে। প্রত্যেকটা দিন তার নতুন নতুন নজির আমরা দেখতে পাচ্ছি। এই দেখুন না, আজকে যদি আপনি দেখেন অশোক কীর্তনিয়া, তাকে আমরা কি দেখলাম? অশোক কীর্তনিয়া কে? বিজেপির প্রার্থী, কোথাকার? বনগাঁ উত্তরের। তিনি প্রচারে বেরিয়েছিলেন, 14 নম্বর ওয়ার্ড, সেখানকার তৃণমূল কাউন্সিলর। তিনি তাকে বাধা দিচ্ছেন কেন? কিসের জন্য? তারা তো নাকি সব জায়গায় সহজে জয় পাবে, তাহলে কিসে এত ভয়? কেন একজন তৃণমূলের যিনি কাউন্সিলর তিনি কেন বাধা দিচ্ছেন অশোক কীর্তনিয়াকে? কিসের ভয় বনগাঁ উত্তরের বিজেপির প্রার্থীকে? দেখুন কি ঘটলো। সম্মুখ সমরে রয়েছে, বাধা দেওয়া হচ্ছে। বাধা দেওয়া হচ্ছে কাকে? না অশোক কীর্তনিয়াকে। সেখানে যারা বিজেপি কর্মী তাদেরকেও মারধর করা হচ্ছে। আর মাঝখানে কারা? পুলিশ আর যারা বাহিনীর জওয়ান, তারা মাঝখানে তার রেফারির কাজটা করছেন, একটা লাইন অফ কন্ট্রোল টানার চেষ্টা করছেন। কিন্তু এই যে তাদের যে আক্রমণাত্মক ভঙ্গিমা তৃণমূলের, সেটাকে কোনোরকমভাবে কন্ট্রোল করা যাচ্ছে না, কারণ তারা এই মুহূর্তে বুঝে গিয়েছে তাদের জন্য খেলাটা আদতে সহজ নয়। অশোক কীর্তনিয়া, যার ওপর যে তাকে যে বাধা দেওয়া হয়েছে, তার যে অভিযোগ যে তাকে তৃণমূলের কাউন্সিলর বাধা দিয়েছেন, তারা কি বলছেন, তিনি কি বলছেন অশোক কীর্তনিয়া, শোনাব। যেভাবে আমাদের উপরে কোনো আক্রমণ করা হলো, পাতাই রাখার গুন্ডা বাহিনীর নেতৃত্বে আমাদের 6 জন ছেলেকে প্রচন্ড পরিমাণে মারধর করা হয়েছে। তাদের কাছ থেকে মোবাইল ছিনতাই হয়েছে, ওনার ট্রেন সেন্টারের টাকা ছিনতাই করেছে। বিলে বলে একটা রং বাজেছে, বিলে তো হিসাব হবে। আমি আজকে বলে দিই, পুলিশ প্রশাসনের নির্বাচন কমিশন এর বিরুদ্ধে যে কোনো গুন্ডা এখানে এসেছে তাদের বিরুদ্ধে স্টেপ না নেবে, তত সময় আমরা থানাকে অবরুদ্ধ করে রাখবো। এই যে আমরা বনগাঁ উত্তরের বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়ার সঙ্গে যা হয়েছে সেটা দেখাচ্ছি, যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই ছবিটা থেকে আর কিছু বুঝুন না বুঝুন, আপনি এটা বুঝতে পারবেন। আপনি হয়তো ছেড়ে দিন, বনগাঁ উত্তরের আপনি ভোটার নন, আপনি হয়তো অশোক কীর্তনিয়াকেও চেনেন না, আপনি হয়তো তৃণমূলের সেখানকার স্থানীয় কাউন্সিলর তাকেও চেনেন না, কিন্তু এই ছবিটা আপনার প্রত্যেকটা মুহূর্তে খুব চেনা লাগবে। কারণ এটা শুধুমাত্র বনগাঁ উত্তরের ছবি নয় তো, এটা তো গোটা রাজ্যের ছবি। যেখানে বিরোধী সেখানেই হামলা। কার হামলা? শাসক দল তৃণমূলের। সেই ছবিটা প্রত্যেক
দিন স্পষ্ট হতে 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 আরও স্পষ্টতর হচ্ছে। প্রত্যেকটা দিন আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি। আর তার মধ্যে এই যে ছবিটা দেখছেন একেবারে সামনাসামনি, এবারে কিন্তু তৃণমূলের যে মার আর পাল্টা সেটাকে সহ্য করতে হবে, বসে বসে মার খেতে হবে, সেই ছবিটা এবার দেখা যাচ্ছে না। কারণ এবার বিজেপি বলেই দিয়েছে এবার প্রতিরোধ হবে। প্রতিরোধ হতেও আমরা দেখছি মাঝখানে রয়েছে যৌথ বাহিনী আর পুলিশ। এদিকে তৃণমূলের কাউন্সিলর তিনি কি বলছেন, তার সাফাই কি, সেটাও শোনাবো, শুনুন। আপনি ভোটের সময় খরচাতে আসছেন কি মুখে? এই কথা বলাতে সেই মহিলাদের উপরে অশোকীর্তনীয় এবং সেন্ট্রাল ফোর্স এবং আমি বলছি প্রশাসনের একটা অংশ, তারা এখন নির্বাচন কমিশনের দালালি করে সাধারণ মহিলাদের উপরে সেইভাবে আজকে মেরেছে। এর জবাব 29 তারিখে গণতন্ত্রের মাধ্যমে সাধারণ মানুষ ব্যালটে দেবে। এই যে দেখুন, বলছিলাম না যে প্রত্যেকটা জেলায় জেলায়, বিভিন্ন জেলায় জেলায় আপনি একটু কান পাতুন, একটু চোখ খুলে দেখুন, দেখতে পাবেন যে এই একই ছবি। সেটা শুধুমাত্র বনগাঁ উত্তরে সীমাবদ্ধ থাকছে না, কিন্তু প্রত্যেকটা জেলায় ছড়িয়ে পড়ছে ভাইরাসের মতো। কি ছড়িয়ে পড়ছে? তৃণমূলের গুন্ডামি ছড়িয়ে পড়ছে। এবং যেখানেই দেখছে বিরোধীদের প্রচার হোক, বিরোধীদের দলীয় পতাকা ফেস্টুন যা দেখছে তার উপর হামলে পড়ছে। এই ধরুন না, আপনাকে আমি দেখাই এবার বীরভূমের ছবিটা। বীরভূমের নানুরে সেখানে আরেকটা মস্ত বড় ছবি এলো। কেন? কারণ সেখানে তো আবার তৃণমূলের যিনি প্রার্থী নানুরের, সেই তৃণমূলের প্রার্থীর সামনে বিজেপি একজন কর্মীকে যেভাবে মারধর করা হলো, সেই ছবিটা তার সামনে হলো। সেই ঘটনাটা একেবারে নানুরের যিনি তৃণমূল প্রার্থী তার সামনে হলো, অথচ কিচ্ছু বললেন না তিনি। আমার আরও অদ্ভুত লাগছে, আপনি একবার ভেবে দেখুন যে যদি আপনার সামনে কোনো ঘটনা ঘটে, কোনো অপরাধ ঘটে, সেখানে আপনি যদি কিছু না বলেনও কিন্তু আপনি দাঁড়িয়ে থাকেন, তার মানে আপনার সমর্থন আছে তো। তার মানে এটা তো বলাই যায় যে নানুরের যিনি তৃণমূল প্রার্থী তার সামনে যখন এই ঘটনা ঘটছে তখন তিনি সমর্থন করছেন এই হামলায়। এবং এই জায়গা থেকে বিজেপির যিনি প্রার্থী নানুরের, তিনি কি বলছেন, তার তরফ থেকে কি বলা হচ্ছে এই ঘটনা সম্পর্কে, এবং পাল্টা কি সাফাই দিচ্ছেন তৃণমূলের যিনি প্রার্থী, যিনি ঘটনাস্থলে ছিলেন, তার তরফ থেকেই বা কি সাফাই, শুনুন। খোকনদার ফ্ল্যাগ ফেস্টুন ছিটতে আসছে, তার প্রতিবাদ করাতে আমাকে ওরা সঞ্জীব মুখার্জি এবং বিধানের সামনে আমাকে ফেলে মেরেছে। আমি নির্বাচন কমিশনারের কাছে আমার একান্ত অনুরোধ, আপনি এই ব্যাপার নিয়ে খুব ইমিডিয়েটলি অ্যাকশন নিন, এবং এটা না হলে আমাদের ভোট করানো বা ভোট দিতে আমরা পাবো না। সন্ত্রাস করার চেষ্টা করছে, এটার জন্য আমরা খুব ভীত সন্তুষ্ট আছে। সিঙ্গিগ্রামে আমাদের প্রায় 2,5-3 হাজার মানুষের মিছিল ছিল। আমার চোখে সেরকম কিছু পড়েনি, ওরা হয়তো ভয় পেয়ে মিথ্যা অভিযোগ করছে, আমার জানা নেই সেরকম কিছু। আমাদের মিছিল সুশৃঙ্খল মিছিল, যদি কেউ ছিঁড়ে থাকে বা ফেলে থাকে জানবেন যে বিজেপির লোক, তারা আমাদের দলে ঘিরেছিল, ঝামেলা লাগানোর জন্য এটা করছে, তখন বিজেপির পায়ের তোলা মাটি নেই। এই ঘটনায় নানুরে যিনি বিজেপি কর্মী আক্রান্ত তার কথাও শোনালাম আমরা, তিনি কি বলেছেন, তার সঙ্গে কি ঘটেছে সেটাও শোনালাম আমরা, এবং সেই সঙ্গে যিনি উপস্থিত ছিলেন নানুরের যিনি তৃণমূল প্রার্থী তার কথাও আমরা শোনালাম। উল্টে বলা যায় তার সাফাইও আমরা শোনালাম। তারা তো বলছে সব কিছুই নাকি বিজেপি আগে তৈরি করেছে, আগে সেই ঘটনাগুলোর সূত্রপাত করেছে কে না বিজেপি। সব ক্ষেত্রে সাফাই একেবারে ঠোঁটের গোড়ায়। কিন্তু এই যে প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে আমরা দেখাচ্ছি, প্রত্যেকটা জায়গায় তো ক্যামেরার ছবিগুলো সত্যি। এবার দেখাই আপনাকে শ্যামপুকুরের ছবি। সেখানে পূর্ণিমা চক্রবর্তী বিজেপির যিনি প্রার্থী, তিনি প্রচারে বেরিয়েছিলেন, গায়ে নামাবলী দিয়ে তিনি প্রচারে বেরিয়েছিলেন। তার সঙ্গে যারা ছিলেন বিজেপি কর্মীরা, তারাও অনেকেই নামাবলী গায়ে দিয়ে প্রচারে বেরিয়েছিলেন, তাদেরকেও বাধা দেওয়া হয়েছে। তাদেরও দলের ফেস্টুন, তারপরে তাদের দলীয় পতাকায় সেখানেও হাত পড়েছে, তাদের নামাবলীতে পর্যন্ত হাত পড়েছে। এই ছবি এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটা জায়গায়। শুধু পূর্ণিমা চক্রবর্তী বিজেপি প্রার্থী তার সঙ্গে ঘটনা ঘটছে তাই নয়, শুধুমাত্র বনগাঁ উত্তরের বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়ার সঙ্গে এই ঘটনা ঘটছে তা নয়, প্রত্যেকটা জায়গায়, প্রতিটা জায়গায়। আপনি চোখ খুলুন, আপনি খবরের কাগজ দেখুন, আপনি টিভি দেখুন, যে কোনো চ্যানেল দেখুন, যদি সত্যনিষ্ঠ খবর দিয়ে থাকে তারা, আপনি এই ছবিগুলো দেখতে পাবেন। প্রত্যেকটা জায়গায় এই ছবিগুলো দেখতে পাবেন, এবং দেখার পরে আপনি নিজেই বিচার করুন কোন রাজ্যে আমরা 15 বছর ধরে রয়েছি। এই শাসনকে আপনি সুশাসন বলবেন না অপশাসন বলবেন, তার দায়িত্ব অবশ্যই, সেই বিচারের দায়িত্ব আপনার। আমরা এই সংক্রান্ত আরও অন্যান্য খবর নিয়ে ফিরছি, একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।